पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। জাঙ্কুকের আর কিছুই বলার থাকলো না। সব দিকের পথ বন্ধ ভেবে হন হন করে চলে গেল উপরে, কাউকে কিছু না বলে। সকলে দীর্ঘশ্বাস ফেললো। এরা হ্যাঁও কেউ বলবে না, সব নীরব সম্মতি। জাঙ্কুক যেতেই ইয়োনও গেল জাঙ্কুকের পিছনে। এই জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে বিষাদময় নিঃশ্বাস নিল। কি লেখা আছে তার নিয়তিতে? জাঙ্কুক ঘরে এসে দরজায় দিল একটা লাথি, এরপর খাটের পায়াতে দিল একটা, দিয়ে বসলো ধারণ দিয়ে। রাগে শরীর কাঁপছে তার। এভাবে সকলে জোর করে একা একাই সিদ্ধান্ত নিয়ে নিল। কি করে এত বড় দায়িত্ব সে? ওই অপছন্দের মেয়েটার সাথে কি কখনো বনিবনা হবে তার? শান্তিমতো সংসার কি করা হবে? তার থেকে বড় কথা, একটা বিয়ের বন্ধনের জন্য লাগে ভালোবাসা, সেটাই তো নেই। মনের মিল কি কখনো হবে? কি ভালোবাসাটাই কখনো সম্ভব হবে? ওর সাথে তো সব সময় সবকিছু নিয়ে ঝগড়াই বাঁধে। এত ঝগড়টে মেয়ের সাথে কি সংসার সম্ভব? ভাবতে ভাবতে মাথা নিচু করে দুই হাতে চুল খামছে ধরল। ওর এমন অসহায় অবস্থা দেখে দরজার মুখে দাঁড়িয়ে থাকা ইয়োনহরও একটু খারাপ লাগলো। তবে কিছু করার নেই, ভাই বোন দুটোই তাদের। এগিয়ে এলো, বসলো নিঃশব্দে পাশে, তাদের হাত রাখলো জাঙ্কুকের। তাকালো জাঙ্কুক, রেগে গেল সে, দূরে সরে গিয়ে বলল, সর, এত পিরিত দেখাতে আসিস না এখন। তোরা এক একটা রাজাকার, তোর বাপ চাচারা রাজাকার, আর তোরা তার বংশধর। আমার দিকটা কেউ ভাবলি না। হ্যাঁ, তুই তো খাঁটি বাঙালি। দিনে নিয়ম করে 3 বেলা তো যুদ্ধ করিস, যুদ্ধ করে খাঁটি বাঙালির পরিচয় দিস। জাঙ্কুক রেগে চেয়ে রইল ইয়োনহর দিকে। ইয়োনহ এবার ঢং ধরলো একটু, আদুরি হলো ভাইয়ের সাথে। এগিয়ে গিয়ে জাঙ্কুকের গায়ের কাছে বলল, শোন না আমার ভাই। জাঙ্কুক রাগে ফুঁসছে, কথা বলল না। ইয়োনহ আরেকটু চেপে গেল, শরীরের সাথে শরীর লেগে বসলো, ভাইয়ের কমর জড়িয়ে কাছে টেনে নিল। আবারও আদুরি কণ্ঠে বলল, শোন না। জাঙ্কুক ভ্রু কুঁচকে চেয়ে রইল, সে শুধু ভাইয়ের ঢং দেখছে। বলল, কি হয়েছে? মতিগতি কি তোর? আলাপ দেখাচ্ছিস কেন? এমন বলছিস কেন? আলাপ কই দেখাচ্ছি, এটা ভালোবাসা দেখাচ্ছি। হ্যাঁ, ভালোবাসা দেখিয়ে উদ্ধার করে ফেলছিস না, সেজন্যই ওই গোবর ঠাসার দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস না? চাপিয়ে কই দিলাম, দায়িত্ব দিলাম। নিয়ে নে না ভাই আমাদের বোনটার দায়িত্ব। আহারে জাঙ্কুক হতবাক হয়ে চেয়ে রইল। কই ভাবলো এই একটু সান্ত্বনার বাণী দিতে এসেছে, এখন এও বোনের হয়ে সাফাই গাইতে এসেছে। ইয়োনহ আবার বলল, দেখ ভাই, সেদিন তুই আমাকে কত বুঝদারের মতন কথা বলেছিলি, কিন্তু নিজের সময় এমন অবুঝ হয়ে গেলি। আমার সেই বুঝদার ভাই কই গেল? নিজেকে স্বাভাবিক কর। এমন ভাব লাগছে সত্যি যেন ধরে বেঁধে বিয়ে দিচ্ছি, আর যদি সেটা দিয়েও থাকি তবে তোদের ভালোর জন্যই। বড়রা যা ভাবছে ভালো কিছুই আছে দেখিস, আমাদের বোন খারাপ না। হ্যাঁ এটা ঠিক জেদি, কিন্তু শুধু আর শুধুমাত্র তোর কাছে জেদি। ওর সব জেদ তোর কাছে সীমাবদ্ধ। মানিয়ে নিয়ে চলিস, যত্ন করিস, দেখবি ঠিক হয়ে যাবে। আল্লাহ তোদের ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। জাঙ্কুক নির্বিকার, ওর আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ইয়োনহ আবার বলল, দেখ ভাই, তের এখন একটা রক্ষা করার হাত লাগবে। বড় হয়েছে, সেদিন যত বড় বিপদটা এসেছিল আল্লাহ সহায় ছিল বলে আমরা অক্ষত পেয়েছি, কিন্তু সেদিনের পর থেকে ওর প্রতি সমাজের মানুষের দৃষ্টি পাল্টিয়েছে। তুই না থাকলে ওকে অন্য ছেলে হলেও বিয়ে দেয়া হতো, একটা ভালো পাত্রের সন্ধান করতো। তারা চিন্তায় আছে, কিন্তু দেখ ওনারা দুজনেই সেই সঠিক পাত্র তোকে বিবেচনা করেছে, সেটার মান রাখ। বোনটা আমার কখন না ভেঙে পড়ে সমাজের কটু কথার রসাতলে পড়ে, আগলে নিস তখন। জাঙ্কুক রেগে বলল, এসব আমার দেখার বিষয় না, অন্য কাউকে বাছাই করতো। জাঙ্কুক! ধমকে উঠল ইয়োনহ। এ এতটা অবুঝ কি করে হলো আজ? জাঙ্কুক ধমক খেয়ে নিজের ভুল বুঝতে পারলো। এবার খারাপ লাগলো নিজেরই। রাগ ফেলে ভাইয়ের কাঁধে মাথা রাখলো, অসহায় সরল কণ্ঠে বলল, ওভাবে বলতে চাইনি আমি, কিন্তু ওর সাথে আমার মনের মিল কি করে হবে? কখনো কি মনের মানুষ হতে পারবো? ইনশাল্লাহ হতে পারবি। জাঙ্কুক উত্তর করলো না। দেখতে দেখতে সেইক্ষণ চলেই এলো। হাজারো ইতিউতি করেও জাঙ্কুক আর তেল লাভ হয়নি। এদের হাত বড়রা কথার জাল দিয়ে বেঁধে ফেলেছে। সব মুখ বুঝে এখন মানতে হচ্ছে। বড়দের ভালোবাসা, স্নেহ, আদর, কৃতজ্ঞতা সব স্বীকার করে দুজনেই বিয়ের পিড়িতে বসতেই চলেছে। বিয়ের সিদ্ধান্তটাও বড়দের উপর ছেড়ে দিয়েছে। এখন শুধু ভবিষ্যৎ দেখার পালা তাদের। দেখা যাক তাদের ভবিষ্যতের জল কতটুকু গড়ায়। দুপুর 3টা, একদম নিরিবিলি সব আয়োজন।
কোনো শোরগোল নেই। আত্মীয় স্বজন বলতে জিন বেগম তার 2 ভাই এবং শুধু বোনের স্বামীকে ডেকেছে, সাথে জায়কিকে আনতে বলেছেন। ন্যান্সির ভাই অর্থাৎ ইয়নজুনের বাবাকে ডাকা হয়েছে। এর বান্ধবী হিসাবে জিমিনকে ডাকা হয়েছে। ইয়নহয় সুগাকে বলেছে আসতে। এসব কিছু জাংকুক বাদে কেউই বলেনি, সবটা বাড়ির মানুষই করেছে। তারা রাগে দুঃখে কাউকে কিছু জানাতেও নারাজ। কেনাকাটা কিছুই করা হয়নি, মূলত করতেও চায়নি কেউ। এসব কিনে পড়াতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয় তখন আবার বিপদ। এছাড়া শুক্রবার মার্কেটের অনেক দোকান বন্ধ, তাই আর সেসব দিকে আগায়নি কেউ। আগে ভালো ভালোই বিয়েটা হয়ে যাক, এরপর সবকিছুতে জোর খাটানো যাবে, এসব ভেবেই নীরবে আয়োজন করেছে। শুধু কাজীকে ডাকা হয়েছে। ঘরে বসে আছে বড়রা, সাথে কাজী। সকলে জুম্মার নামাজ পড়ে এসে আয়োজনে লেগেছে। জাংকুককেও সাথে নিয়ে নামাজ পড়ে এসেছে। কিছুক্ষণ পর জেহব, সুবিন, ইয়নহ, সুগা মিলে পাত্র অর্থাৎ জাংকুককে নিয়ে একসাথে নেমে এলো। জাংকুকের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা, সিম্পল একদম বাড়িতে থাকা পাঞ্জাবি পরেছে সে, যেটা পরে জুম্মার নামাজে গিয়েছিল সে। জাংকুককে সাথে করে বসলো সব ভাই। জাংকুক নির্বাক, সবকিছুতে এখন বিরক্ত বোধ হচ্ছে। নীরবে যে যা বলছে করছে, ভেতরে রাগকেও সংবরণ করে রেখেছে। উপস্থিত বাবা চাচুরা দেখে মুচকি হাসলো। ছেলে তাদের মাশাআল্লাহ, এই সামান্য পাঞ্জাবিতেই কি সুন্দর স্নিগ্ধ লাগছে। এদিকে থেকে কেউ শাড়ি পরার কথা বলতে পারেনি, এমনিতেই জেদি, তখন যদি আবার বেঁকে বসে বিপদ হবে। সে একটা লাল সাদা মিশ্রণের কটন সুতির 3 পিস পরেছে, নিজের মন মতো করে তৈরি হয়েছে, একদম সাদামাটা, মুখে স্নো ছাড়া কোনো প্রসাধনী নেই। জায়কি জিমিন এসেছে দুপুর 2টার দিকে। জায়কি বলল, বুবু শাড়ি পরবে না? বিয়ে তোমার, শাড়ি না পরলে কি করে হবে? জিসু শুনে চোখের ইশারায় থামতে বলল। জায়কি তা বুঝলো না, এর কাটকাট জবাব, এই বিয়ে না করতে পারলে বাঁচি, সেখানে আবার ঢং করে শাড়ি পরবো? জায়কি কিছু বলতে যাবে, সে সময় আয়ু, জিন, ন্যান্সি এলেন। মেয়েকে দেখে 3 যা মুচকি হাসলেন। জিন এসে তেলে ডান হাত তুলে কনিষ্ঠ আঙুলে হালকা কামড় দিয়ে বললেন, নজর না লাগুক আমার পাখিটার, কি সুন্দর লাগছে এই সামান্যতেই, মাশাআল্লাহ। তারপর কিছু একটা দেখলেন খুঁটিয়ে, এরপর বললেন, তোর তো এখনো নাক ফুটো করা হয়নি রে মা, ইস এটা কখনো বলাও হয়নি। তে ভ্রু কুচকে তাকালে ন্যান্সি চুপ থাকতে বললেন যাকে। তে প্রশ্ন করলো, নাক ফুটো করতে হবে কেন? আমারও সে ভালো লাগে না, তাই করিনি। আইও আর কিছু বলতে দিলেন না, এটা নিয়ে পরেও বলা যাবে, আগে কবুল বলা অবধি যাক, সব আপনা আপনি হবে। এর মাঝে জিতাও এসে জানালো নিচে ডাকা হয়েছে। সিঁড়ি দিয়ে নামছে সকলের থেকে নিয়ে, ঘুরে তাকালো সেদিকে বসে থাকা সকলে, শুধু জাংকুক বাদে। তার নজর ফ্লোরে বসে থাকা চাচুরা ভাইয়ারা মুচকি হাসলেন, তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। ভাবনার মাঝে সেখানে পৌঁছালো কনে পক্ষগণ, মেয়েকে বসিয়ে দিল মায়েরা। জাংকুকেরই সামনের সোফার একদম মুখোমুখি বসানোর পর উপস্থিত প্রতিটি সদস্য একবার জাংকুকের দিকে তাকালো, একবার তের দিকে। দেখে নিয়ে সকলে মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। তে মাথায় ওড়নাটা টেনে নিল একবার, সামনে সে এখনো তাকায়নি। কেন তাকায়নি বোঝা গেল না, অভিমানে, রাগে নাকি লজ্জায় বোঝা গেল না। জাংকুকও নির্বিকার, তারও তাকাতে ইচ্ছে করছে না। গোবর ঠাসাকে আবার নতুন করে দেখার কি আছে? কিন্তু সত্যি কি দেখার কিছু নেই? এটা ভুল, তারই একমাত্র দেখার জিনিস হবে সে একটু পর থেকে। এখন না দেখলে কি সারা জীবন তাকেই দেখার দায়িত্ব নিতে হবে। ভাবনার মাঝে কাজী সাহেব জিজ্ঞাসা করলেন বিয়ের কার্যক্রম শুরু করবে কিনা। কথাটা কানে যেতে আবার ধুকপুকানি বেড়ে গেল, এবার দুজনেরই বাড়লো। জাংকুক এবার কি ভেবে যেন তাকালো তের দিকে, কি একটা সদ্য ফোটা ফুল দেখতে পেল, তবে অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা তার শব্দ ভান্ডারে পেল না। চোখ নামিয়ে নিল আবার। যে মেয়েকে বোন বলতে স্বীকার করতে কষ্ট হতো, আজ সে ভাগ্যের লীলাময় খেলায় বউ হতে চললো। উপরওয়ালার কি ভবিষ্যৎ ভাবা যায়? আরএম সম্মতি দিলে কাজী সাহেব বিয়ের গুরুত্বপূর্ণ কাজ ও কথা শেষে জাংকুকের উদ্দেশ্যে কবুল বলতে বললেন। মাথাটা আবার তৎক্ষণাৎ ঝিম করে উঠল। জাংকুক চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ। চোখ খুলে তের মুখ মানে গভীর দৃষ্টি দিল একবার, তের নজর নিচে। এরপর দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে 3 কবুল বলে দিল। তের কানে যেতেই কান ঝাঁঝা করে উঠল, শরীর পুরো ঝাঁকিয়ে তুললো 3 কবুলের বুলিগুলো। চোখে পানি এসে গেল। এবার তের দিকে নজর দিল সকলে। সে নিচে তাকিয়ে ওড়নার মাথা চেপে ধরে আছে শক্ত হাতে। কাজী সাহেব আবারও একই ভাবে প্রয়োজনীয় সকল কথা সারলেন, শেষ করে তেকেও একই ভাবে কবুল বলতে বললেন। তের কবুল বলা শুনে সকলে উচ্চ শব্দে হাসি মুখে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। কবুল শেষে তাদের দুজনের স্বাক্ষরের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হতেই জাংকুক বড় বড় পা ফেলে চলে গেল ঘরের দিকে। সময় লাগবে তার। তেও
কান্নাকাটি করে নিজের ঘরের দিকে চলে গেছিল তখনই সেখানে ঘরে দরজা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কেউ আর ডাকেনি তাকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ডাকার সিদ্ধান্ত নিয়েছে। জাংকুকের কাছেও এখন অবধি কেউ যায়নি। সে এখন ঘরের দরজা খুলেছে, চোখ মুখ ফোলা, ঘুম থেকে উঠলো বোঝাই যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে নামলো। ইয়নহো উঠে গিয়ে জাংকুকের পাশে বসলো। এখন সে একটু জ্বালাবে এটাকে। টিপ্পনি কেটে বলল, দেখলি তো, বলেছিলাম না আমার আগে তোকে বউ এনে দেবো। যা, কথাটা সত্যিই করে দিলাম, বউ এনে দিলাম। আমি তোর বড় হয়েও ওয়েটিং এ রয়ে গেলাম। আহারে, কত বড় স্যাক্রিফাইসটাই না করলাম আমি, তাও মূল্য দিস না, অকৃতজ্ঞ। সকলে ইয়নহার কথা শুনে হেসে ফেললো। জাংকুক রেগে তাকালো। এখন সব কয়টা মজা উড়াবে বেশ ভালো বুঝছে সে। হ্যাঁ, অনেক বড় স্যাক্রিফাইস করেছিস না, আমার তোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, আয় খাই। বলে ইয়নহার দিকে সত্যি মুখ এগিয়ে নিয়ে যেতে নিল। ইয়নহা এই দেখ দেখ করতে করতে মুখ সরালো। সকলে হেসে কুটি হচ্ছে। ইয়নহা দুই হাত বুকে বেঁধে বলল, এ মা, ছিছি ভাই, করছিস কি? ভাবটা এমন যেন তার সতীত্ব হরণ করতে যাচ্ছিল। জাংকুক আবার রাগ দেখালো, সরে এসে বলল, তোকে আমার বোনই আর দেবো না, যা সর। তুই আজীবন ওয়েটিং এ রয়ে যা। তোদের মতো রাজা তাদের হাতে বলতেই উচিত না। তুই বললেই হবে নাকি? তোর বোন তো আমার কাছে আসার জন্য এক পায়েই খাড়া, পারলে দুই পায়েই খাড়া হতো। আবার হাসলো সকলে। সুগা হাসতে হাসতে এসে জাংকুকের অপর পাশে বসলো, বলল, এ ভাই, এই বয়সে তোর বিয়ে না হওয়া কপাল খুলে গেল, ভাবতে পারছিস তুই? একটু তো হাসবি নাকি? মনে হচ্ছে তুই একটা অবলা নারী, তোকে বনবাসে পাঠানো হবে। জাংকুক সুগার মাথায় চাটি মেরে বলল, আমার রং লাগেনি, তোদের লেগেছে। তোরা ব্যান্ড বাজিয়ে নাচ, বিয়াদব। বলছিস তবে? ইয়নহুকে সুবিন থামিয়ে দিল। আহ ইয়নহো, রাগাস না তো ওকে। এদিকে ঘর দাঁড়িয়ে তেগে তোলা হয়েছে। চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বেচারি। জিসু ধরে বেঁধে ওয়াশরুমে পাঠিয়েছে। এখন তাকে শাড়ি পরাবে আর একটু সাজাবে। যেমনই হোক, বিয়ের রাত বলে কথা। তখন কিছু বলতে পারেনি, কারণ বিয়ে হওয়াটার অপেক্ষায় ছিল। এখন জোর করে সব করবে। জিসু আর ইয়নজন তেকে খাইয়ে শাড়ি টাড়ি পরিয়ে সিম্পল করে সাজাতে বসলো। তের পরনে কালো পাড়ে লাল জমিনের সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা অসম্ভব সুন্দর। এর মাঝে জিন এলেন হাতে কিসব যেন নিয়ে। কি সুন্দর লাগছে আমার বৌমাকে। তের ভেতরে সব নড়ে উঠলো এসব নতুন নতুন সম্পর্কের ডাক শুনে। তে বলল, বড় আম্মু, তোমাদের মেয়ে আমি, কোনো বৌমা টৌমা না। অসহ্য ডাক বন্ধ করো তো। তুই রাতে না করলে বোধ হয় সত্যিটা মিথ্যে হয়ে যাবে। তুই শুনতে চাস আর না চাস, আমার ছেলেরই বউ তুই। আজ থেকে পারলে বড় আম্মু রেখে আম্মু ডাক। মেয়ে পারবো না। আচ্ছা, পারতে হবে না, তো যা ইচ্ছে ডাক। সময় হলে নিজেই ডাক দিচ্ছে মতন, কিছু চাপিয়ে দেব না তোকে। জিন বেগম তের কানে, গলায় আর হাতে কিছু গহনা পরিয়ে দিল, আর হাতে কিছু গহনার বাক্স ধরিয়ে দিয়ে নিজের কাছে রাখতে বললেন। রাত 9টার দিকে নামজুন জাংকুককে ডেকে পাঠালেন, সাথে জিনও আছে। জাংকুক আসতেই আরেন একটা চেক হাতে ধরিয়ে দিলেন। দেখলো 2 লক্ষ টাকার একটা চেক। জাংকুক অবাক হয়ে তাকালে তিনি বললেন, চিন্তা করো না, এটা তোমারই টাকা। 2 লক্ষ টাকাই কাবিনে দিতে বলেছিলাম, কারণ তোমার অ্যাকাউন্টে তোমার পড়াশোনার মাঝে অল্প পরিমাণই জমিয়েছি। এটা একান্তই তোমার দায়িত্ব। যদিও আমি দিলে কিছু হতো না, কিন্তু আমি চাই নিজের টাকা থেকে দেনমোহর দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করা শুরু করো। এখানে কি বলবে বুঝছে না জাংকুক। তার বাবা যে এতটা দায়িত্ববান বুঝবান, সে একের পর এক অবাক হচ্ছে শুধু। তার বাবা যেমন দায়িত্ব দিতে চাচ্ছেন, সে পারবে তো দায়িত্ব নিতে বাবার মতো করে? জাংকুক বাবার বুকে মাথা রাখলো, তিনি ছেলের মাথায় হাত রাখলেন। এবার জিন ছেলের পাশে এসে দাঁড়িয়ে একটা সোনার আংটি তুলে দিলেন, বললেন, এটা সহ দেনমোহরের চেকটা থেকে দিবি। বিয়ের রাতে স্বামী কিছু দেয়া কর্তব্য, এগুলো দিতে হয়, নিয়ম বলতে পারিস। আর দুজনে একসাথে নফল নামাজ আদায় করবি, এটা আমার আদেশ। কথাগুলো শুনে জাংকুকের মনে হলো এর থেকে কঠিন কাজ আর দ্বিতীয়টা নেই। মনে মনে ভাবলো, ইয়াল্লাহ, এদিন আসতে হলো জীবনে। নিজে হাতে ওই গোবর ঠাসাকে কিছু দিতে হবে। এ কি দিন এলো জীবনে। আজকের জন্য এতটুকুই। দেখা যাক পরের পাঠে, অর্থাৎ তাদের ফার্স্ট নাইটে কি তাদের মাথায় একটাও চুল আসতে থাকবে, নাকি অন্য কিছু হয়, দেখাই যাক। পরের পার্টটা দেখার জন্য সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর স্টোরি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও।